জনাব শিশির মনির, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। নিরাপত্তা নিয়ে আপনারাও বিভিন্ন পর্যায়ে শঙ্কার কথা জানিয়েছেন এবং একটা পর্যায়ে এসে তারেক রহমানের মতন নিরাপত্তা জামাতের আমিরকে যাতে দেয়া হয় সে কথা আপনার দলের নেতারা বলছেন। সব মিলিয়ে এখন নির্বাচন কমিশনের তরফ থেকেও আরো 7 জনকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। এতে আপনারা আসলে সন্তুষ্ট কিনা? জি জি, আসলে দেখুন, যে কোনো মানুষকে নিরাপত্তা দেয়া হবে, এইটার কত বিরোধিতা করার কোনো কারণ, আমরা কখনো এটার বিরোধিতা করব না। কিন্তু একটা নির্বাচনকালীন সময়ে ইকুয়ালিটি অফ আর্মস যদি আপনাকে সিমস টু হ্যাভ বিন ডান করতে হয়, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে যদি একটি বিবাদমান দলকে আপনি নিরাপত্তা দেন, তাহলে তার কাউন্টার পার্টকেও আপনাকে নিরাপত্তা দেওয়া উচিত। এটি নির্বাচনকালীন সময়ে যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাকে একটা ইকুয়ালিটি অফ আর্মস এর আর্গুমেন্টে ঠিক রাখার জন্য। আর এখন যে নিরাপত্তা দিয়েছেন আমাদের দলের 7 জনকে, আমরা এটা চেয়েছিলাম, তারা দিয়েছেন। সো দিস ইজ গুড অ্যাপ্রোচ। আমরা এটাও চাই অন্য কারোর ব্যাপারে যদি নিরাপত্তা দেওয়ার দরকার মনে করেন সরকার, সেটাও যেন তারা দেন। ভিন্ন কোনো রাজনৈতিক দলের যদি নিরাপত্তা কনসার্ন থাকে, তাহলে নিরাপত্তা দেয়া হোক। কিন্তু নিরাপত্তার যে লেভেল, যে গ্রেভিটি, যে ডিগ্রি অফ সিকিউরিটি, এই ডিগ্রি অফ সিকিউরিটি যেন জনগণের মধ্যে একটা বায়াস এনভায়রনমেন্টে ক্রিয়েট না করে। দিস ইজ আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন কিন্তু নিরাপত্তা দেওয়া না দেওয়া নিয়ে নয়। আমাদের কনসার্ন হলো নিরাপত্তা দেওয়াটাকে কেন্দ্র করে নির্বাচনকালীন সময়ে কোনো মনস্তাত্ত্বিক পার্থক্য যেন তৈরি না হয়, এই জিনিসটাকে খেয়াল রাখা। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। আমিও গিয়েছিলাম ইলেকশন কমিশনের অফিসে, সেই আর্গুমেন্টে আমি ছিলাম সেখানে আমরা এটা স্পষ্ট করে বলেছি, দেখেন জনাব তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, উই এগ্রি, উই ওয়ান্ট ইট, দেন আমাদের কোনো আপত্তি নেই। এট দ্য সেম টাইম আপনি যদি আদার সাইড, কাউন্টার পার্ট যাকে বা যাদেরকে আপনারা মনে করছেন নির্বাচনে বিবাদমান পক্ষ, তাদেরকে আপনি সেম ডিগ্রিতে দেন, তাহলে ইকুয়ালিটি অফ আর্মসটা ইকুয়াল থাকুক। সরকারের ঝোঁক প্রবণতা কোনোভাবে যেন কেউ টেন না পায় বা কেউ আঁচ করতে না পারে, বিশ্লেষণ করতে না পারে। দ্যাট ওয়াজ আওয়ার কনসার্ন। ফলে প্রাইমারিলি আমরা যেটা চেয়েছিলাম সেটা তারা দিয়েছেন। আমরা এটাও চাই আদার সাইডকেও নিরাপত্তা কনসার্ন থাকলে তাদেরকেও পর্যাপ্ত নিরাপত্তা শীর্ষ পর্যায়ের নেতাদের নিরাপত্তার ব্যাপার, মাঠ পর্যায়ে আপনি আছেন, সেখানে আসলে ভোটাররা, প্রার্থীরা আসলে নিরাপত্তার ব্যাপারে কি ভাবছেন? আপনার এলাকায় পরিস্থিতি কি, সেখান থেকে যদি শুরু করতেন। আমার এলাকায় এই ধরনের কোনো কনসার্ন আমি এখনো দেখিনি। তারপরেও আমি দেখলাম এখানে যারা এসেছেন, মিলিটারি ক্যাম্প হয়েছে 2টো থানায়, প্লাস এজেন্সির মানুষ যারা আছেন প্রায়ই আমাদের খবর নেন আমাদের কোনো বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে কিনা, কোনো ধরনের কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা। অনেকবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আমি যেহেতু কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার ইস্যু দেখিনি, আমি কি জন্য নিরাপত্তা নিতে যাব? আমি তো মনে করি আমার এলাকার জনগণই আমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ, এবং তারা আমাদেরকে যত আগলে রাখে, মায়া মমতাদের ঢেকে রাখে, এটি নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা এনশিওর করতে গিয়ে বরং একটা সেপারেশন ক্রিয়েট হয়। তো আমি আমার এলাকায় জনগণের মধ্য থেকে যে নিরাপত্তা পাচ্ছি, আমার বিবেচনায় দিস ইজ দি বেস্ট ওয়ান। এখনো পর্যন্ত আমি কোনো থ্রেট দেখিনি, থ্রেট পাইনি। কমপ্লেন করলে আইন শৃঙ্খলা বাহিনী রেডি টু গিভ আস সিকিউরিটি। ডিফারেন্ট টাইম, সেভারাল টাইমস দে আর অফারিং মি টু এনশিওর সেফটি এন্ড সিকিউরিটি। কিন্তু আমি নিতে এটা ইচ্ছুক নই, এই জন্য কারণ পিপলস সিকিউরিটিটা আমার কাছে সবচেয়ে বেশি সেফ মনে হয়। আর আমরা একটু আগে জঙ্গল সলিমপুরের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। এই ধরনের ঘটনা নির্বাচনের প্রচারণা শুরু ঠিক 2 দিন আগে, এটা আসলে আপনাদের সার্বিক যে নিরাপত্তার ব্যাপারে চিন্তাগুলো বা আশঙ্কাগুলো, সেটা কোনোভাবে বাড়ায় কিনা? অবশ্যই বাড়ায়। যারা আমাদের নিরাপত্তায় বা ভোট কেন্দ্রের নিরাপত্তায় কিংবা ভোটের পরিবেশ এনশিওর করার জন্য যারা ফিল্ড লেভেলে দায়িত্ব পালন করবেন, তাদের সেফটি সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট, ইন্টারনাল সেফটি সিকিউরিটি। তো এটা কনসার্ন হয়েছি আমি সেই নিউজটা দেখার পরেই। আমি নিজেও আমাদের দলীয় ভাবে কথা বলেছি, একই সাথে আমি আইন শৃঙ্খলা বাহিনীর 2টো জায়গায় কথা বলেছিলাম তখন, যে দিস ইজ এ গ্রেভ কনসার্ন। এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি সরকারকে। তারপরে একটা চিঠি খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন, যে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারাই এই প্রক্রিয়ার সঙ্গে থাকবে, তাদের সেফটি সিকিউরিটি যেন এনশিওর করা হয়।
এই ব্যাপারে আমরা কনসার্ন রেজ করেছি, বিকজ উই ওয়ান্ট দ্যাম টু বি সিকিউরড এট দ্য সেম টাইম। আমাদের সেফটি দেখলেই তো আর হবে না, তাদের সেফটি সিকিউরিটি ইজ অলসো ভেরি কনসার্ন। এবং আজকেও দেখলাম দুই একটা জায়গায় বেশ নির্বাচনী অফিস পোড়ানো, কোথাও কোথাও একটু আক্রমণ, পাল্টা আক্রমণের কথা দেখা যাচ্ছে। এটার জন্য আমরা দ্রুতই আমাদের পার্টির মিটিং ডেকে এগুলো যেন কোনোভাবেই আমরা পার্টিসিপেট না করি, অ্যাভয়েড করতে পারি, অথবা আমরা যেন কখনো আক্রমণের শিকার না হই, সেই জন্য উই আর টেকিং এক্সট্রা মেজার। যেহেতু ডে আফটার টুমরো থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে, এরকম কেওয়াস ক্রুয়েলটি হলে ইলেকশন প্রসেস উইল বি হ্যাম্পার্ড। জনাব শিশির মনির, যদি এই প্রসঙ্গে কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি যে 11 দলীয় জোট আপনারা করেছিলেন সেখান থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এর ফলে আসলে নির্বাচনের মাঠে কি প্রভাব পড়ছে সেটা যদি বলতেন। জি, আমি আপার সঙ্গে একমত। আমাদের যারা অংশগ্রহণ করছি আমরা নির্বাচনে, যে পার্টিগুলো অংশগ্রহণ করছে, এই ধরনের ক্যাজুয়ালিটি যেন না হয়, ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। এই ঘটনা দেখে আমি এখানে বসে কথাও বলেছি আমাদের পার্টি হাই আপস এর সঙ্গে, ইফ পসিবল উই ক্যান সিট টুগেদার উইথ বিএনপি, যেন সারা দেশের নির্বাচনী এনভায়রনমেন্টটা কন্ডিউসিভ থাকে। সেই জন্য আমরা উভয় পক্ষ বসে একটা আলাপ আলোচনা করতে পারি। উই আর অলওয়েজ ইন ফেভার অফ মেনটেইনিং এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। আর সেকেন্ড কথাটা হলো যে আপনি যে কথাটা বলেছেন যে এই ক্ষেত্রে আমাদেরকে আসলে এই এনভায়রনমেন্টটা যদি আমরা মেনটেন করতে হয়, তাহলে মেনটেন করতে গেলে আমি জয়েন্ট কমিটি গঠনের পক্ষে। যে নির্বাচনী এনভায়রনমেন্টটা শুধুমাত্র কোনো দলের জন্য মেনটেন করাটা এখানে জরুরি না, এখানে জরুরি হলো দেশের জন্য। এই নির্বাচন যদি সঠিকভাবে আমরা করতে ব্যর্থ হই, তাহলে the ultimate result of the mass upsurge of the revolution will be seriously questioned. এই জন্য এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ঠিক রাখাটা শুধুমাত্র কোনো দলের পক্ষে বিপক্ষের প্রশ্ন না, প্রশ্ন হলো দেশের ভবিষ্যতের প্রশ্ন। এবং সেটাতে আমাদেরকে, আমার মনে হয়, অত্যন্ত প্র্যাগম্যাটিক পদক্ষেপ নেওয়া উচিত। আমি তার পক্ষে, জয়েন্ট টাস্কফোর্স করার পক্ষে, পার্টিগুলোকে মিলে এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার জন্য। আর ইসলামী আন্দোলনের সাথে জোটের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি সেটা বলছি। আরেকটা প্রশ্ন করেছেন জোটের ব্যাপারে। আমার মনে হয় না ইলেকশন প্রসেসে খুব বেশি প্রভাব পড়বে। আমরা যে সমস্ত জরিপ করেছি, এই জরিপে ইন্ডিপেন্ডেন্টলি যে পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের, অফকোর্স উই আর রেসপেক্টফুল ফর দ্যাম, কিন্তু যে পলিটিক্যাল পার্টি এখন এককভাবে নির্বাচন করছেন, ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত 3টা জরিপ আমরা করেছি থার্ড অ্যাঙ্গেল থেকে, এই 3টা জরিপেই এককভাবে তারা নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে কোনো জরিপ বলেনি। However, একটা পলিটিক্যাল পার্টি may have its own design and strategy. তো আমরা হলে ভালো হতো, কিন্তু যেহেতু শেষ পর্যন্ত হয়নি, এটা খুব ক্ষতির কারণ হবে বলে আমরা মনে করি না। এবং আমাদের ইন্টারনাল যে জরিপ আছে, জরিপ এটাকে সাপোর্ট করে না যে খুব ক্ষতির সম্মুখীন হতে হবে। তারপরেও আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলাম, কিন্তু যখন আমরা দেখেছি যে এটা টু রিস্কি হয়ে যাচ্ছে, এত স্টাবর্ন হয়ে একটা প্রসেসের মধ্যে থেকে হোল প্রসেসটাকে জেপার্ডাইজ করা ঠিক হবে না, তখনই আমরা মূলত ওই জরিপ নির্ভর সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছি। তারপরেও রেসপেক্ট শো করে ইসলামী আন্দোলনের প্রধান যিনি, তার আসন থেকে আমরা প্রার্থী সরিয়ে নিয়েছি। এটা শোয়িং রেসপেক্ট টু হিম। আমার বিবেচনায় আমরা 3টা জরিপ করেছি। সর্বশেষ জরিপ হয়েছে মিড জানুয়ারিতে। এই জরিপের ভিত্তিতে আমরা দেখেছি যে দিস ইজ এট অল নট প্লজিবল ফর ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে, এতগুলো আসনে নির্বাচনে প্রতিযোগিতা করা ইজ নাইদার পসিবল নট প্লজিবল। ফলে আমাদের বিবেচনায় উই হ্যাভ রেসপেক্ট ফর দেম, কিন্তু এট দিস স্টেজ ইলেকশনে বড় ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলবে বলে আমরা মনে করি না। এই সময় এসে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নানান ধরনের প্রশ্ন বিভিন্ন সময় তোলা হয়েছে। সেই ব্যাপারে এই মুহূর্তে জামাত ইসলামের অবস্থানটা আসলে কি? দেখুন, আসলে আমরা দুটো প্রশ্ন তুলেছিলাম। একটা প্রশ্ন তুলেছিলাম যখন নির্বাচনের নমিনেশন পেপার সাবমিশনের পরে বাছাই প্রক্রিয়ায় যখন দেখা গেল
দ্বৈত নীতি ফলো করা হচ্ছে। এক জায়গায় একজনকে আপনার ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করা হচ্ছে, আরেক জায়গায় ডুয়েল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট হয়েছে কি হয় নাই এই গ্রাউন্ডে বাদ করে দেওয়া হচ্ছে। আরেক জায়গায় অ্যাপ্লিকেশন করা হয়েছে শুধুমাত্র, অ্যাকসেপ্ট হয়নি, সেটাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে। এই প্রশ্নটি আমরা সেখানে তুলেছিলাম। আরেকটি প্রশ্ন আমরা তুলেছিলাম যে প্রশাসনের কিছু কিছু ব্যবহার, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছিল ওই দিন এবং তারপরের 4-5 দিন। আপনি দেখবেন সরকারি কর্মচারীদের একটা সমিতি গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছিলেন। এগুলো তো এক ধরনের ঝোঁক প্রবণতাকে প্রমাণ করেছে বা দেখিয়েছে। এটা আমরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছি। নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন যে এই সমস্ত বিষয়ে তারা উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং দেখবেন যে একটা সফর ছিল, উত্তরবঙ্গ সফর, সেটার ব্যাপারে আমরা বলেছিলাম যে পার্টির হেড এখন যদি 7টা বা 11টা ডিস্ট্রিক্টে সফরে যান তাহলে এটা ডেফিনেটলি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে। সেটাকে আমরা দেখেছি ইলেকশন কমিশন প্রপারলি অ্যাড্রেস করেছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে টু ক্যান্সেল দিস সফর এবং অ্যাকর্ডিংলি ইট ওয়াজ ক্যান্সেল। এরপর আরেকটা কথা আমরা বলেছিলাম যে যদি পুলিশ প্রশাসন এবং কয়েকটা প্রশাসন কিন্তু একসাথে কাজ করছে, দেখবেন এখানে মাঠ পর্যায়ে আসছে মিলিটারি প্রশাসন, আবার আসছে পুলিশের একটা কোঅর্ডিনেশন হচ্ছে, একই সাথে দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, একটা ইনকোয়ারি কমিটি গঠিত হয়েছে জাজ সাহেবের নেতৃত্বে। এইটার মধ্যে একটা কোঅর্ডিনেশনের অভাবের কথা আমরা বলেছিলাম যে আসলে কমপ্লেন হলে কমপ্লেন কোথায় করবো আমরা, আচরণবিধি লঙ্ঘন হলে লঙ্ঘনের কোথায় করব, কুইকেস্ট সিচুয়েশন আমরা কিভাবে মিট আপ করবো। এই জায়গায় দেখা গেছে এক এক জায়গায় এক এক ধরনের পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তখন আমরা বেশ কিছু ডিসির ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছিলাম। তো আমার মনে হয় এই কনসার্ন গুলো ইলেকশন কমিশন দেখছে, দেখার চেষ্টা করছে, সরকারেরও বেশ ভালো পদক্ষেপ আছে। উই আর এট দিস স্টেজ হ্যাপি নাও আনলেস সামথিং রিভার্স হ্যাপেন্স। ধন্যবাদ।